সেই এক আসন থেকে যে মাহি নির্বাচন করছে ওনাকে হুমকি দেওয়া হচ্ছে, একজন শিল্পী হিসাবে আপনি এটা কি বলেন? এটা আসলে যেহেতু আমার চোখে পড়েনি, আর সবচেয়ে বড় কথা হলো নির্বাচন মানেই তো একটু হুমকি টুমকি সহ্য করতে হবে। তো মাহি ঢাকা রাজশাহী এক থেকে নির্বাচন করছে, ওটা একটা রিমোট এরিয়া আমি মনে করি। সেই জায়গা থেকে মাহিকে এগুলোকে পার হয়ে আসতে হবে। অতএব নেতা নেত্রী সামান্য একটু কেউ হুমকি দিল সেটাতে ভয় পাওয়ার কিচ্ছু নেই আমি মনে করি। তোমার লক্ষ্যটা যদি ঠিক থাকে, লক্ষ্যের জায়গাটা যদি ঠিক থাকে, আমি মাহিকে বলবো যে কোনো হুমকি তোমাকে দমিয়ে রাখতে পারবে না। আমি মনে করি সেই সমস্ত হুমকিকে মাথায় নেওয়া যাবে না। আর শিল্পীরা তো আরও নেবে না, কারণ শিল্পীরা সকলের গ্রহণযোগ্য মানুষ, সেই মানুষগুলো কেন হুমকিকে মাথায় নেবে? আমরা হুমকি ভয় পাই না। অতএব আমি মনে করি যেহেতু তুমি নিজেকে কনফিডেন্সের লেভেলের জায়গা থেকে নিজেকে যোগ্য মনে করেছো বলেই স্বতন্ত্র প্রার্থী হয়েছ, অতএব আমি মনে করি এগুলো মাথায় না নিয়ে তুমি তোমার জায়গায় তোমার পথে আগাও, এবং সত্যিকার অর্থে যদি পরীক্ষিত মানুষ হও তাহলে মানুষ তোমাকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন 7 জানুয়ারিতে তোমাকে বিজয় রূপে নিয়ে আসবে। আর যদি মনে হয় যে না তুমি ভুল ডিসিশন নিচ্ছ, সেটা 7 তারিখে প্রমাণ হবে। 7 তারিখে কিন্তু ভোটের পরেই বোঝা যাবে যে আসলে কে কোন উদ্দেশ্যে কোন জায়গা থেকে নির্বাচন করেছে এবং জনগণ তাকে কোনভাবে নিয়েছে। সেটা শুধুমাত্র মাহি না, সারা বাংলাদেশের নির্বাচনও এটার উপর ডিপেন্ড করবে। সাকিব আল হাসানকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা, ওনার নির্বাচন কেন্দ্রে এখন মাঠে অনেক কিছু হয়েছে, আপনি মোটামুটি যা জানেন কি বলবেন? আসলে আমাদের কেমা প্লেয়ার সাকিব আল হাসানের উদ্দেশ্যে একটা কথাই থাকবে, সে যেহেতু বাংলাদেশের ফার্স্ট ক্লাস নাগরিক সেটা প্রমাণ করেছে আমাদের জাতীয় দলে খেলে, এবং আমাদের বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেছে সারা পৃথিবীতে। অথবা আমি মনে করি তার জন্য একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। মানুষ কি করে, মানুষ সারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছে, পরবর্তীতে সে কিন্তু সারা পৃথিবী নিয়ে চিন্তা করবে। অতএব সাকিব তার উল্টোটা করেছে, যে ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, দ্যাট মিনস তার জন্মস্থানে সে ফিরেছে, সে একটু সার্ভিস দিতে চায়। এই জন্য তো আমি তার জন্য খুবই স্বাগতম জানাই যে এরকম আসা উচিত। এই মেন্টালিটি একটা মানুষ, এখন স্বাবলম্বী একজন মানুষ, এবং সমাজে সত্যিকার অর্থে সে কাজ করার জন্য তার যথেষ্ট পরিমাণে অ্যাবিলিটি আছে, সেই জায়গা থেকে সে কাজ করবে, সেটাই স্বাভাবিক। তবে তার পূর্বের যে ঘটনা আছে বা দৃষ্টান্তগুলো আছে সেগুলো যেন রিপিট না হয়, কারণ এটা জনগণ, আর জনগণের জায়গাটা থেকে সে যদি কাজ করে তাহলে আমি মনে করি তাকে ভালোবাসবে সাধারণ মানুষের থেকে 10 গুণ। বিকজ সে বাংলাদেশের হয়ে সারা পৃথিবীতে অলরাউন্ডার হিসেবে কাজ করেছে। অতএব আমি মনে করি সাকিব ওখান থেকে নির্বাচিত হয়ে এসে সারা বাংলাদেশকে আবার অলরাউন্ডার হিসেবে যদি জাতীয় সংসদে কাজ করতে পারে তাহলে আমি মনে করি ও 100-তে 100 হবে, আর না হলে পরে সেটা চ্যালেঞ্জ হবে তার জন্য। তো অলরাউন্ডার ক্রিকেটার, আর উনি এখন রাজনীতির মাঠে কতটুকু হিরোজম দেখাতে পারবে? বাংলাদেশে কিন্তু এখন রাজনীতির মাঠ সে আগের গতানুগতিক জায়গায় নেই। আপনারা যা মনে করেন যে একজন ইনহেরিটেড রাজনীতিবিদ তার পরিবারই রাজনীতি করবে, সেটা নয়। একজন মানুষ স্বাবলম্বী না, একজন মানুষ শিক্ষিত না, একজন মানুষ জনপ্রিয় না, একজন মানুষ ভালো চিন্তার অধিকারের মানুষ না, সেই মানুষগুলো তো জাতীয় সংসদে আসা থেকে আমি মনে করি যে মানুষের স্বাবলম্বী, যে মানুষটা শিক্ষিত, যে মানুষটা দেশপ্রেমিক, যে মানুষটা দেশকে নিয়ে চিন্তা করে, যে মানুষটা দেশের মানুষকে ভালোবাসে, তাদের আসা উচিত আমি মনে করি। সেই ক্ষেত্রে সাকিব আল হাসান কতটুকু পারবে সেটা আমি আগেই বলছি যে 100-তে 100 পারতে হবে তাকে, একটা মাত্র কারণে, কারণ তার জন্য কিন্তু চ্যালেঞ্জ। একটা সাধারণ মানুষ যদি এমপি হয়ে সে কাজ না করে সেটা আলোচনা সমালোচনা আসবে না। ফোকাস লাইনটা কিন্তু সাকিব আল হাসানের উপরে, বা আমরা মিডিয়া পার্সনরা যারা আমাদের মিডিয়া পার্সন থেকে যারা নির্বাচন করছে তাদের উপর। অতএব তার জন্য চ্যালেঞ্জটাকে গ্রহণ করতে হবে, এবং সে ডেফিনেটলি চ্যালেঞ্জটাকে গ্রহণ করার জন্যই মাঠ ছেড়ে ভোটের মাঠে গিয়েছে, মানে ক্রিকেট মাঠ ছেড়ে ভোটের মাঠে গিয়েছে। অতএব আমি মনে করি সেই চ্যালেঞ্জটা ডেফিনেটলি আমার ছোটো ভাই সাকিব আল হাসান নিবে। ঢাকা 10 মানে বলা হয় যে বাংলাদেশের বিশিষ্ট একটা আসন, যেটা ঢাকা 10, আমাদের চিত্রনায়ক ফেরদৌস ভাই আপনাদের সহকর্মী নির্বাচন প্রচারে কতটুকু পারবে, এখন কি করবে যদি বিষয়টা? একই কথা কিন্তু বলতে হয়। আমি মনে করি যে আমাদের শিল্পীদের ভিতরে ফেরদৌস ভাইকে ঢাকা 10 আসন থেকে মনোনয়ন করেছে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ভোট এবং মাননীয় প্রধানমন্ত্রী। সে পরীক্ষিত মানুষ হিসেবে সেখানে কিন্তু গিয়েছে। অথবা আমি মনে করি ঢাকা 10-এর সাথে তার একটা গভীর সম্পর্ক স্থাপন করতে হবে, যে সম্পর্কটা সত্যিকার অর্থে সম্পর্কের বেসিসে এবং তার সেই যোগ্যতার বেসিসে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন 7 জানুয়ারি মানুষ ভোটের মাধ্যমে প্রকাশ করবে আমি মনে করি। এবং নির্বাচিত হওয়ার জন্য তার জন্য চ্যালেঞ্জ হবে একটাই কারণ ফেরদৌস ওয়ার্ডটা বলা মাত্রই কিন্তু সারা বাংলাদেশ আর বলতে হবে না কোন ফেরদৌস, এখন জানে যে নায়ক ফেরদৌস এখন নেতা ফেরদৌস হয়ে যাবে। অতএব সেই ফেরদৌস যদি জনগণের জন্য কাজ না করে, শুধু তার কনস্টিটিউশনের জন্য কাজ করে, তাহলে
তাহলে হবে না। সারা বাংলাদেশের মানুষের জন্য কাজ করতে হবে এবং কিছু নতুনত্ব চিন্তা করতে হবে, যে চিন্তার মাধ্যমে সে বাংলাদেশটাকে অন্য জায়গায় নিয়ে যাবে। সেই চিন্তাগুলো যদি না করতে পারে তাহলে ব্যর্থ। আর যদি সে সেই চিন্তাগুলো করে সেটা সাকসেস হতে পারে, তার জন্য 10-এ 10, যেটা তার নির্বাচনের স্লোগান, খুব ভালো লেগেছে। 10-এ 10 পাবে, তা না হলে 10-এ কত পাবে সেটা জনগণই নির্ধারণ করবে। নির্বাচনের মাঠে ফেরদৌস ভাইয়ের সাথে আপনি থাকবেন কিনা শিল্পী হিসাবে? অবশ্যই আমি মনে করি যে শিল্পী হিসেবে ফেরদৌস ভাইয়ের এলাকায় আমি যাব। 10-এ 10 এই স্লোগান নিয়ে আমি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ধানমন্ডি 10-এ, মানে ঢাকা 10, ধানমন্ডিতে এবং হাজারীবাগ বা অন্যান্য যে এলাকা নিয়ে গঠিত সেই এলাকাগুলোতে আমি ফেরদৌস ভাইয়ের সাথে আমি অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করব। তাছাড়াও সারা বাংলাদেশে, যেহেতু আমি সিদ্দিকুর রহমান বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাথে জড়িত, সারা বাংলাদেশে নিজ উদ্যোগে এবং আমার দলের উদ্যোগে আমি সারা বাংলাদেশে বিভিন্ন প্রার্থীদের হয়ে আমি নির্বাচনের প্রচারণায় অংশগ্রহণ করব। বিকজ আমি নির্বাচনে মনোনয়ন পাইনি বা মনোনীত হইনি তাই বলে সেটা নয়। আমি ঢাকা 10 না, শুধু ঢাকা 17 যেখানে আমি নমিনেশন পেপার চেয়েছিলাম সেখানেও আমি নির্বাচন করব, এবং টাঙ্গাইলে 1 মধুপুর ধনবাড়ি সেখানেও আমি নির্বাচন করব। এছাড়াও সারা বাংলাদেশে আমার যারা শুভাকাঙ্ক্ষী, যারা ক্লোজ, যারা দলের জায়গা থেকে আমার নির্দেশনা আসবে, আমি সেই সমস্ত জায়গায় গিয়ে আমি প্রচারণায় অংশগ্রহণ করবো। যদি নির্বাচিত হয় ফেরদৌস ভাই, আপনার পক্ষ থেকে কি কি প্রত্যাশা থাকবে? আমি আসলে চাই, যে বললাম যে চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে, সেটা প্রত্যাশার কথা এখন বলবো না। নির্বাচিত হোক, নির্বাচিত হওয়ার পরে সেই প্রত্যাশার কথাগুলো বলবো। তবে তার আগে বলি যে আমাদের মিডিয়া পার্সন, খেলোয়াড় বা মিডিয়া অঙ্গন থেকে যে মানুষগুলো গিয়েছে, আপনাদের প্রত্যেকের জন্য খুব চ্যালেঞ্জ হিসেবে এই নির্বাচনটাকে গ্রহণ করতে হবে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং 7ই জানুয়ারির পর থেকে আপনাদেরকে নতুনভাবে তৈরি করতে হবে। শুধুমাত্র ওই স্টারি জমার জায়গা থেকে এই দেশে সার্ভিস দেওয়া যাবে না, সাধারণ মানুষের জায়গা থেকে সার্ভিস দিতে হবে। সেটাই দেন, সেটাই আমি চাই, সেটা হওয়া উচিত আমি মনে করি। সিদ্দিক ভাই, আবার একটু আপনার তাড়াতাড়ি শেষ করো। মাহিয়া মাহিকে বলা হলো যে ওনাকে জুতা দেওয়া মারবে, ওই ধরনের একটা মানে অশ্লীল ভাষা গালাগালি বলে যে আগে নির্বাচনে ছিল না, হঠাৎ করে আসলে ওনাকে জুতা দিয়ে মারা উচিত। একজন শিল্পীকে ওইভাবে অপমান করা, তেমন কেউ প্রতিবাদ করে না। দুইটা জিনিস আপনার কাছে। আচ্ছা, যদি মাহিয়া মাহিকে যদি নির্বাচন আচরণবিধির কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করে থাকে অন্য কোনো দল, তাকে হেয়পূর্ণ করার জন্য, তার জনসমর্থন থেকে তাকে বিচ্ছিন্ন করার জন্য, আমি মনে করি তাকে আমি বাই হিসেবে একটাই উপদেশ দেব। অবশ্যই বাংলাদেশের যে নির্বাচন কমিশনার, যে নির্বাচন যারা অনুষ্ঠিত করতেছে, সেই নির্বাচন কমিশনার গিয়ে তুমি একটা সুন্দর করে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের একটা মামলা করে দাও এবং সেটার প্রমাণ দেখিয়ে দাও। তাহলে তুমি যার বিরুদ্ধে করবা, ডেফিনেটলি আমি মনে করি নির্বাচন কমিশনার সেটা ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়া অন্য কোনো কিছু বলার নেই। এখন নির্বাচনের সময় একজনকে চেতানোর জন্য, তার জনপ্রিয়তা দেখে তাকে বিচ্ছিন্ন করার জন্য বিভিন্ন রকমের বক্তব্য বা বিভিন্ন রকমের হুমকি দিতে পারে, সেগুলো কিন্তু মাথা নেওয়া যাবে না। একটা মাত্র কারণেই এই কথাটা মাথায় রাখতে, মাহিয়া মাহির জন্য আমি বলতে চাই, রেগেছেন তো হেরেছেন, রাগার পক্ষে কখনো যাওয়া যাবে না। সাধারণ মানুষ হলো সাধারণ মানুষ হলে সেটা সাধারণ মানুষের জায়গায় যদি হয়, সে কোনো দল না কোনো দল সমর্থন করে, তা না হলে তো সে সাধারণ মানুষ হইতে পারে নাই। অতএব সেই দলের একটু ইনভেস্টিগেশন করে বের করতে হবে কে বা কাহারা তাকে দিয়ে বলাইছে। সো সেই জায়গাটা নির্বাচন কমিশনারে করলে, মামলা করলে সেটা হয়ে যাবে। লাস্ট একটা কোশ্চেন, যে ফেরদৌস শিল্পী সমিতির সদস্য, বা সে একজন শিল্পী, চিকন আলী একজন শিল্পী এবং সে মাহিয়া মাহি শিল্পী, কিন্তু শুধুমাত্র ফেরদৌসকে কেন শিল্পী সমিতি, চলচ্চিত্র শিল্পী সমিতি সংবর্ধনা দিল, বাকি দুজনকে ডাকলো না, এই বিষয়টি আপনার কোনো মন্তব্য আছে? আচ্ছা, চলচ্চিত্র শিল্পী সমিতি নিয়ে এত মানে এই ওয়ার্ডটা বোধহয় বলা মাত্র সারা বাংলাদেশে এটা ভাইরাল হয়ে যায় একটা মাত্র কারণে, কারণ গত নির্বাচন থেকে এই চলচ্চিত্রের শিল্পী সমিতি নিয়ে যে ধরনের ঘটনা ঘটেছে, আসলে এগুলো কখনো আশা করিনি। আবার পরবর্তীতে এখন আবার বলা হলো যে চিকন আলী বা মাহিয়া মাহি তারাও শিল্পী সমিতির সদস্য, তাদেরকে সম্বর্ধনা দেওয়া হলো না, আর সে কী বলে ওই ফেরদৌসকে দেওয়া হলো। এটা কয়েকটা জায়গায় এই জন্যই প্রবাদ হয়েছে তেলা মাথায় তেল দেওয়া, এগুলা বলে কিন্তু সব সময়। সেটা একটা হতে পারে, আবার হতে পারে যে তাদেরকে শিল্পিত্ব দিয়েছে কিন্তু শিল্পীর জায়গাটা তারা রিসিভ করেনি, সেটা হওয়া উচিত না, এটা কখনো আশা করি না। আমি মনে করি শিল্পী সমিতির উচিত ছিল শিল্পীদের ভিতর থেকে যারা নির্বাচনে অংশগ্রহণ করেছে, তা নিজেদেরকে পরীক্ষিত মানুষ হিসেবে ওখানে গ্রহণ করে প্রচার করেছে, সো
তো তাদেরকে সবাইকে নিয়ে এসে একই মঞ্চে উঠানো উচিত ছিল। যদি এটা হয়েছে, আমি দেখেছি শুধু ফেরদৌস ভাইকে যে আজকে সম্বর্ধনা দিয়েছে, অন্য শিল্পীরা যেহেতু শিল্পী সমিতির সদস্য তাদেরকে না দেওয়াতে আমি এটা দুঃখ প্রকাশ করি। এগুলো হওয়া উচিত না। মানুষ সর্বোপরি সবাই সমান, এবং যখনই একটি সমিতির সদস্য হয় তখন কিন্তু আপনাকে বুঝতে হবে আপনি তার বিভিন্ন কনস্টিটিউশন, বিভিন্ন রুলস মেনেই তাকে সদস্য পদ দিয়েছেন। ভালোবাসাটা সবার জন্য সমান হওয়া উচিত। ঠিক আছে, থ্যাংক ইউ। আল্লাহ ওই